তবে আজ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অপসারিত বিডিও প্রশান্ত বর্মন আজ সুপ্রিম ডেডলাইন, আত্মসমর্পণ নয় গ্রেফতার। এবার বিডিওকে গ্রেফতারের সুযোগ। প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলেও গ্রেফতার। এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে যায় প্রশান্ত বর্মন এবং প্রশান্ত বর্মনকে সুপ্রিম নির্দেশ আত্মসমর্পণ। আজ শুক্রবার, আজকের মধ্যে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে, কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, দুটো বিষয় জানতে চাইবো যে প্রশান্ত বর্মনের সুপ্রিম ডেডলাইন, আত্মসমর্পণ করলে কি হবে, যদি তিনি আত্মসমর্পণ না করেন তাহলে কি হবে? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ আজকের মধ্যে কিন্তু বিডিও প্রশান্ত বর্মন তাকে আত্মসমর্পণ করতে হবে। যদি আত্মসমর্পণ করে সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আগেই কিন্তু একেবারে বলা হচ্ছিল তাকে কোর্ট লক আপ করা হয়। তার কারণ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায়। ইতিমধ্যেই তিনি যদি আত্মসমর্পণ করেন সেক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়া হবে এবং রিমান্ডে নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেক্ষেত্রে যদি আত্মসমর্পণ না করে থাকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ তিনি কিন্তু অমান্য করলেন, এমনটাই কিন্তু বিধাননগর এসিজিএম আদালত, সেখানে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা এমনটা জানাবে। তার কারণ সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল শুক্রবারের মধ্যে একেবারে বিধাননগর যে আদালত, বিধাননগর আদালতে কিন্তু আত্মসমর্পণ করতে হবে এবং সেখান থেকেই তদন্তকারী সংস্থা অর্থাৎ তদন্তকারী আধিকারিক তারা মনে করেন যে তাকে রিমান্ডে নেওয়া পর্যন্ত তাকে হেফাজতে নেবে। পুলিশের পক্ষ থেকে কিন্তু হেফাজতে নেওয়া হবে তার আগাম কিন্তু বার্তা পাওয়া গেছিল এবং সেক্ষেত্রেই বিধাননগর এসিজিএমকে জানানো হয়েছিল যে একেবারে যখন তিনি এখানে এসে পৌঁছবেন সেক্ষেত্রে তাকে কোর্ট লক আপ করা হয়, তারপরেই পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। কিন্তু মনে করা হচ্ছে এখনও তিনি কিন্তু নির্ধারিত যে সময়ের মধ্যে এসে পৌঁছলেন না, সেক্ষেত্রে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করতে পারেন এমনটা মনে করা হচ্ছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা শাখার পুলিশ পরবর্তী সময় নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে তারপরে আদালতে কিন্তু গোটা বিষয়টি জানাবে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করলেন, অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কি, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কঠোর মনোভাব নেবে এমনটাই বলা চলে। তার কারণ আগে থেকেই পুলিশের যে সিদ্ধান্ত বা পুলিশের যে প্রক্রিয়া শুরু করা হয়েছিল যে তাকে কোর্ট লক আপ করার পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নিয়ে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আসলেও গ্রেপ্তার হবেন, সেক্ষেত্রে যদি না আসেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ তিনি অমান্য করলেন এই বিষয়টা কিন্তু আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে, পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনটাই বলা হচ্ছে। বেশ অনুপ। 19 জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত, ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও যেতে বাকি রাখেননি, কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন? অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগ 28 অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করেন রাজগঞ্জের বিডিও, তুলে নিয়ে যান নিউ টাউনের বহুতলে।
আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে যে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ওনাকে কোন জায়গা নিয়ে গেল? ও ভেতরে ঢুকিয়ে দিল, এরকম ঘরে ঢুকিনি। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দিন 10 আগে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নাম্বার 6E135, সিট নাম্বার 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গেছে। মিলেছে বিমানের টিকিটের নাম্বারও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবে এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাই, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। 1 নভেম্বর ব্যবসায়ীর পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জানায়, যার ভিত্তিতে এফআইআর হয়েছে। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা হয়েছে বিডিওর বিরুদ্ধে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য। ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে। ও তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? সবই তো ষড়যন্ত্র। বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়, সেই সোনা নাকি পান স্বপন কামিল্লা। অভিযোগ, এই কারণেই সোনা ব্যবসায়ী স্বপনকে বাড়ি থেকে তুলে আনা হয়, যার একদিন পরে মেলে তার ক্ষতবিক্ষত দেহ। চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছে বললো, আমি বললাম বসন্তকে স্বপন কামলিয়াকে দিয়েছি। পরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে দুজনকে মারধর করলো। করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি। উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো। সোনাবালা বললো, ও থাকলো, আমি চলে এলাম। আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয় কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনা? বিডিওর দাবি মতো তাহলে কি দাঁড়ালো? বিডিওর বাড়ি থেকে চুরির অভিযোগ মিথ্যে। 20 অক্টোবর বাগডোগরা থেকে কলকাতায় আসা ষড়যন্ত্র। 29 অক্টোবর কলকাতা থেকে শিলিগুড়ি ফেরা ষড়যন্ত্র। সোনার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ষড়যন্ত্র। ব্যবসায়ীর দাঁতনের বাড়ি যাওয়া ষড়যন্ত্র। ব্যবসায়ীকে খুনের অভিযোগ ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছে পুলিশ। এসবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধেই এত ষড়যন্ত্র কেন? এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। নিউজ 18 বাংলা।